আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কাউসার। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে সকল ধরনের মেডিকেল সার্ভিস দিয়ে আসতেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। আপনারা অনেক রোগ নিয়ে ভুগেন এবং চাচ্ছেন একটা ভালো হসপিটাল, ভালো ডাক্তার দিয়ে সার্জারি করার জন্য। সেক্ষেত্রে আমরা বলে দিই কোন ডাক্তার কোন হসপিটালে এবং কত খরচের ভিতরে আপনার অপারেশনটা কমপ্লিট করা যায়। আবার অনেকের কিউরিওসিটি যে ডাক্তারদের পরিচয় জানার জন্য। তো সেই সুবাদে আজকে আমি প্রফেসর ডাক্তার মনোয়ারুল আবেদিন খান মারুফ স্যার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তো আজকে স্যারের সাথে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে স্যারকে অনুরোধ করব। সেটা হলো যে অনেকের ইচ্ছা, কানে ছিদ্র হয়ে যায়, কানে ফুটা হয়ে যায়, ফেটে যায়। আসলে এটা কেন ফাটে, আর এটার কারণটা কি, আর এটা সমস্যা কি হতে পারে, আর এটা সুস্থ সুন্দর কি সমাধান হতে পারে, এটা নিয়ে অনেক লোকে সাফার করে। তো স্যারকে আমি অনুরোধ করবো এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে ডিটেলস আলোচনা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, উত্তরা, এবং রোগী দেখি লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, বসুন্ধরা আবাসিক এলাকা। তো আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে কানের পর্দা, অনেকেরই কানের পর্দা ফুটা হয়ে যায়, এটা কেন হয় আর এর প্রতিকার কি? ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন। আসলে এই যদি বাংলাদেশে আমরা দেখি, আমরা যে রুগী দেখি, প্রতি 10টা রুগীর একটা রুগী আমরা পাই যার কানের পর্দা ফুটা হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যাটা শুরু আসলে শৈশব থেকে। বিভিন্ন কারণে কানের পর্দা ফুটা হতে পারে, তার মধ্যে একটা কারণ হচ্ছে শৈশব থেকে। আপনারা জানেন যে শৈশবে বাচ্চাদের একটা রোগ হয়, সেটাকে বলা হয় অ্যাডেনয়েড, এনলার্জড অ্যাডেনয়েড। বাচ্চা হা করে শ্বাস নেয়, মুখ দিয়ে লালা পড়ে, গলার ভয়েসটা হয় নাকি ভয়েস, ঘুমায় তখন তার নাক নাক ডাকার শব্দ হয়। তো বাবা মারা বুঝতে পারে না, বুঝতে না পারে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন, তারা অল্প কিছু ওষুধ দেন, বলেন যে অপেক্ষা করেন ঠিক হয়ে যাবে, 10-12 বছর অপেক্ষা করেন। কিন্তু তার মধ্যে যেটা হয়, যখনই অ্যাডেনয়েডটা বড় থাকে, অ্যাডেনয়েডের দুই পাশে আমাদের নাক থেকে কান পর্যন্ত একটা পাইপ আছে, যেটাকে আমরা বলি ইউস্টিশিয়ান টিউব। এই টিউবটার মুখটা খুলে অ্যাডেনয়েডের পাশে, যখন অ্যাডেনয়েড বড় হয় তখন ওই টিউবগুলো বন্ধ হয়ে যায়। টিউবগুলো বন্ধ হয়ে গেলে ওই কানের পর্দা, যেটা মধ্যকর্ণ বলি, একটা ছোট ঘরের মতো জায়গা, সেখানে প্রথমে পানি জমে। পানি জমে সেটা ইনফেক্টেড হয়ে পুঁজ হয় এবং কানের পর্দা ফেটে বের হয়ে আসে। এই যে তার কানের পর্দাটা ফাটলো, এটা তার সারা জীবনের জন্য রয়ে গেল। এটা হচ্ছে সবচাইতে কমন কারণ, এবং বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিশুর এই এনলার্জড অ্যাডেনয়েড এই রোগে ভুগে, এবং তার থেকে এই বাচ্চাগুলো কানের পর্দা ফেটে ফুটে নষ্ট হয়ে যায়। আরো কিছু কারণ আছে, যাদের ছোটবেলায় হোক বড় বেলায় হোক ইনজুরি, কোনো কারণে সে আঘাত পেলো কানে, অথবা কেউ জোরে কানে থাপ্পড় দিল, অথবা সে কোনো চিকন জিনিস দিয়ে কানে খোঁচা দিল, সেভাবেও কানের পর্দা ফোটা হতে পারে। 3 নম্বর যেটা কারণ, যদি কোনো কারণে তার কানের ভিতরে একটা রোগ হয়, কোলেস্টিওটোমা বলে, কোলেস্টিওটোমা। এটা এক ধরনের বিনাইন টিউমার। বিনাইন টিউমার মানে এটা ক্যান্সার না, বাট একটা টিউমার। এটা কিন্তু খুব আনকমন না, অনেক রোগীর হয় কিন্তু কেউ জানে না। এটা হলেও সে কানের পর্দাটাকে ফুটা করে ফেলে, এবং এই ক্ষেত্রে ফুটাটা হবে পিছন দিকে এবং উপরের দিকে, খুব সুন্দর, এবং কানে দুর্গন্ধ হবে, বেশ দুর্গন্ধ হবে। 4 নম্বর কারণ, যেটা আমাদের বাংলাদেশের ঘরে ঘরে আছে কিন্তু মানুষ জানে না এবং বুঝে না, সেটা হচ্ছে নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি। যখন নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি হয়, তখন বাতাসটা ঢুকতে পারে না নাকের ভিতর দিয়ে। বাতাসটা না ঢুকতে পারলে, ওই যে এর আগে পাইপটা বলেছিলাম, সে পাইপেও বাতাস যায় না, এবং তার একটু ঠান্ডা লাগলেই পাইপটা পুরোপুরি বন্ধ হয়ে কানের পর্দার পিছনে পানি জমে পুঁজ হয়ে পর্দাটা ফেটে বেরিয়ে আসে। এটা তো গেল কারণ বললাম। এখন আছেন যে সমাধান। সমস্যা কি হতে পারে স্যার? এই তো যে সমস্যা, প্রথমেই বাচ্চা কানে কম শুনবে। আপনি তার যে কানের পর্দা ফুটা হয়েছে সেই দিক থেকে আপনি ডাকবেন, সে শুনতে পাবে না। সে দেখা যাবে খেলতেছে তো খেলতেছেই, অন্যমনস্ক। সে ক্লাসে যাবে, স্যাররা পড়াচ্ছে, কিন্তু সে বাসায় এসে কিছুই বলতে পারে না এবং ক্লাসে ফেল করে। বাসায় তাকে টিচার পড়ায়, কিন্তু সে কিছুই পড়ে না, সে ভালো খারাপ স্টুডেন্ট হয়ে যায়। 2 নম্বর, রাস্তাতে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে। কেন? ওই সাইড দিয়ে একটা রিক্সা আসলো, সাইকেল আসলো, সে টের পায় না,
একটা আঘাত আসলে সে টের পায় না, সে অ্যাক্সিডেন্ট করবে। 3 নম্বর, সে বলবে যে অথবা তার ওই কান দিয়ে মাঝে মধ্যে পুজ আসবে, পানি আসবে, ঠান্ডা লাগলে কানের মধ্যে পানি গেলে, ডুব দিয়ে গোসল করলে তার কান দিয়ে পুজ পানি আসতে থাকবে। 5 নম্বর, যে সে তার কোনো মানসিক যে শক্তিটা, কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে। কারণ একটা মানুষের যখন একটা অঙ্গ নষ্ট থাকে, তার কোনো কনফিডেন্স থাকে না, সে মানসিক ভাবে দুর্বল হয়ে যায়। সেই বাচ্চাটা কিন্তু একটা মানে খুব ভীরু, দুর্বল একটা মানুষ হিসেবে বড় হয়ে উঠবে। সে যদি পূর্ণবয়স্ক মানুষও হয়, তাও একই রকম অবস্থা। সে একটা কনফিডেন্ট বীর, যেরকম একটা বীর, সাহসী বীর সে হতে পারবে না। কারণ তার মধ্যে একটা দুর্বলতা কাজ করছে। কি দুর্বলতা? আমি ডান দিক থেকে কিছু আসলে আমি শুনতে পাই না বা কম শুনি। তাহলে কি, ডান দিক থেকে আক্রমণ হোক আর পড়াশোনা হোক বা শিক্ষণীয় কিছু হোক, সে কিছুই শুনতে পায় না। অনেক সময় সামাজিক ভাবে হীনমন্যতায় ভোগে যে আমি হীন- কথাটা শুনতেছি না, বয়েরা বলে। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। আচ্ছা, গেল বন্ধু বান্ধবের পরিবেশে সে নিজেকে খুব ক্ষুদ্র মনে করে, কারণ সে সব প্রশ্ন উত্তর দিতে পারে না। কারণ সে সেটা শুনতে শুনতে দেরি হয়ে যায়, বুঝতে বুঝতে দেরি হয়ে যায়, উত্তর দিতে দেরি হয়ে যায়, বাকিরা তাকে বোকা ভাবে। জি আচ্ছা, গেল এটা। এখন আসেন যে এর ট্রিটমেন্ট কি। যদি এই পর্দাটাকে জোড়া লাগাতে হয়, আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে তার কারণটা কি। জি স্যার। যদি তার অ্যাডেনয়েডের কারণে হয়, তাহলে অ্যাডেনয়েডটাকে দূর করতে হবে। যদি তার কোলেস্টিওটোমার কারণে হয়, কোলেস্টিওটোমা দূর করতে হবে। সর্বোপরি তার নাকটা পরীক্ষা করে দেখতে হবে। নাকের হাড় যদি তার বাঁকা থাকে, মাংসপেশি, তাতে পর্দা লাগালেও কোনো লাভ নাই। লাভ নাই, লাভ নাই। এটা বেশিরভাগ অনেক চিকিৎসকই ব্যাপারটা খেয়াল করেন না, এবং রোগীরা তো জানেই না। কিভাবে পর্দা লাগাবে, পর্দা ফিরে আসবে কেন? পর্দাটা ওখানে টিকে থাকে, ওইটা কিন্তু দুইটা জায়গা। বাইরের থেকে একটা বাতাসের চাপ, ভিতর থেকে বাতাসের চাপ সমান হতে হবে। কিন্তু ভিতরের বাতাস তো নাই। জি যেহেতু নাক বন্ধ, ওই টিউব বন্ধ, পর্দাটা নষ্ট হয়ে যাবে। জি স্যার। তো প্রথমে যদি তার নাকে সমস্যা থাকে, নাক ঠিক করতে হবে। তার যদি গলার সমস্যা থাকে, সেটা সমস্যা সমাধান, তার যদি সাইনোসাইটিস থাকে, ওইটার চিকিৎসা করতে হবে। কোলেস্টোটোমা থাকলে কোলেস্টোটোমা চিকিৎসা করতে হবে। এবং এবং অ্যাডেনয়েড থাকলে অ্যাডেনয়েডের চিকিৎসা করার পরে, ওটা হচ্ছে লাস্ট, জি স্যার। লাস্টে তার পর্দা লাগাইতে হবে। তাহলে সে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর স্যার, অনেকে জানার আগ্রহ, সবার তো অ্যাবিলিটি একরকম না। আমরা জানি যে অপারেশন কস্টটা নির্ভর করে অনেক সময় হসপিটালের উপর। তো এক্ষেত্রে একটা মিনিমাম একটা ধারণা দিলে দর্শকের উদ্দেশ্যে যে কত খরচ হতে পারে। কানের পর্দা তো ছিদ্র অথবা যেটা ফাটা ফুটে গেছে সেটা তো লাগানোর একটা খরচ আছে। এর আগে সাইনোসাইটিস অথবা সাইনাসের অপারেশন করলে কত খরচ হতে পারে? এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। সেগুলো আলাদা আলাদা ভাবে বলতে হবে। প্রথমে তো আমি বললাম যে আনুষঙ্গিক গুলার চিকিৎসা করার পরে যখন আমি দেখবো যে হ্যাঁ, তার কানের ভিতরে খুব স্বাভাবিকভাবে বাতাস যাচ্ছে, কানটা শুকনো আছে অনেকদিন ধরে, 1 মাস। কারণ কোলেস্টোটোমা যদি থাকে, যে টিউমারটা কথা, ওটা থাকলে কিন্তু আপনার ওই কান শুকাবে না, সবসময় কান ভিজাই থাকবে, পুজ আসতেই থাকবে। কোলেস্টোটোমা সহ যদি ফুটা হয়, তাহলে কিন্তু অনেক খরচ। কারণ ওই অপারেশনটা 4-5 ঘন্টার অপারেশন, এবং অনেক ধরনের যন্ত্রপাতি লাগে। ঠিক আছে, বিশেষ করে মাইক্রোস্কোপ লাগে। কেন 0.001% হসপিটালেও নাই, কারণ খুব দামি ওটা মেশিন। ঠিক আছে, আরো অনেক অনেক ধরনের মেশিন লাগে এখানে, যন্ত্রপাতি লাগে, খুব আধুনিক যন্ত্রপাতি লাগে। তো এই যন্ত্রপাতির কারণে আসলে খরচটা একটু বেশি। সরকারি হাসপাতালে, যেসব হাসপাতালে এগুলো হয়, সেখানে কিন্তু রুগীরা বিনা পয়সায় করে নিতে পারে, হয়তো একটু সময় লাগবে। আর আরেকটা কথা আমি রুগীদেরকে বলে রাখি, আসলে বাংলাদেশে আহ, শিক্ষিত মানুষ আছে, কিন্তু বিবেকবান মানুষ অনেকেই নাই। শিক্ষিত আবার শিক্ষা দুই ধরনের। একটা হচ্ছে শিক্ষা মাথায় ঢুকছে, হৃদয়ে ঢুকে নাই। হ্যাঁ, সে কিন্তু ভদ্রলোক হতে পারবে না। যার শিক্ষা হৃদয়ে ঢুকেছে, সে ভদ্রলোক হতে পারবে। তো অনেকে বলবে যে আপনি তো বলছিলেন ওখানে যে এটা খরচ এত, এখন কেন এত নিতেছেন? হ্যাঁ, তারপর আমাকে 4টা গালি দিয়ে দেবে। এরকম লোকের কিন্তু অভাব নেই। হ্যাঁ, গতদিনেও মানে এরকম অশিক্ষিত লোক আমার উপর অত্যাচার করেছে। যাই হোক, আমি কিছু বলতে চাই না সেটা, কারণ একদম সিম্পল, কোনো বাকি সবগুলো ঠিক হয়ে গেছে, সিম্পল শুধু একটা ফুটা আছে। ফুটাটা একটু মোটামুটি বড়। এটাও যদি বাইরে অপারেশন করেন, মানে একটু ভালো হসপিটালে, তাহলে আপনার 40 থেকে 50 হাজার টাকা লাগবে। আর সরকারি হাসপাতালে বিনা পয়সা, আমি বারবার বলছি, কারণ এটা খুব টেকনিক্যাল একটা কাজ, অনেক দামি দামি যন্ত্রপাতি লাগে, অনেক ধরনের খরচ লাগে, যার কারণে এই ধরনের একটা খরচ হবে। আর যদি এর মধ্যে জটিলতা থাকে, আপনারা যখন গাড়ি ঠিক করতে যান, গাড়িতে ধরেন একটা সমস্যা নিয়ে গেছেন, পরে অনেক জটিলতা থাকে, জটিলতা থাকলে কিন্তু এটা ডিফার করবে।
জি, জি। রুগী টু রুগী, এখন একটা রুগীর ডায়াবেটিস আছে, প্রেশার আছে, স্ট্রোক, অনেক কিছু আছে। তার অপারেশন করতে গেলে অনেক ধরনের সাবধানতা নিতে হবে, সেক্ষেত্রে খরচটা বেড়ে যাবে একটু। আমি কি বুঝাতে পেরেছি? স্যার একটা কথা আছে, আহমক বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। তো এই জন্য অনেক সময় অপারেশনটা একটা একটা মিনিমাম একটা ধারণা দেওয়া হয়। তো এরপর অনেক সময় সিচুয়েশনের উপর, তার শরীরের কন্ডিশনের উপর, হয়তো একটা অপারেশন করতেছে, তার কার্ডিয়াক প্রবলেম হয়েছে, তাহলে তার অন্যান্য ম্যানেজমেন্ট গুলো করতে গিয়ে অনেক টাকা খরচ হয়। তো শিক্ষিত লোক যেটা বুঝাইতে পারে, বুঝতে পারে, কিন্তু অশিক্ষিত লোককে বোঝানো যায় না, সে সেখানে মারামারি করে, যার কারণে আসলে আমাদের ডাক্তারদের যাদের সম্মান এদের দ্বারা হানি হয়, তখন খুবই খারাপ লাগে এবং অনেকে ছেলে মেয়ে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। তো আমরা চাইছি যে কি আমাদের বাংলাদেশে ভালো হসপিটাল, ভালো ডাক্তার আছে, ভালো মন মানসিকতার সেবার নিয়তে চিকিৎসা দিয়ে আসতেছেন আমার চিনা জানা মতে। তো আপনারা বাইরে বাংলাদেশে ভালো হসপিটাল আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে। আর একটা কথা হলো যে কি আমি স্যারের সাথে যে সম্পর্কটা হলো, আমি একটা ওসিডি নিয়ে ভুগতেছিলাম দীর্ঘদিন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অল ফ্যাক্টরি না, হাইপার অ্যাক্টিভ, গন্ধ লাগলে ফ্যাট ফুলে যায়। এটা তো দীর্ঘদিন ট্রিটমেন্ট নিতেছি, আমার সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত কাজ করতেছিল, এটা অনেকে জানে আমার যারা ফলোয়ার আছে এবং আত্মীয় স্বজন। তো স্যার আমাকে বলে যে তুই এত অলফ্যাক্টরি নাট ডিসকানেক্ট করার জন্য বড় বড় সিদ্ধান্ত নিস না, আমাকে 6 মাস একটু বিশ্বাস কর, ভরসা করে, সামনে সপ্তাহ আস, আমি এটা নিয়ে দেখি তোর কি করা যায়। পরে স্যার আমাকে সিম্পল 2টা ওষুধ দিয়েছে, যেটা আসলে আমরা কমন রীতিমতো নিজেরও উঠেছি, ড্রাগের মতো দেখতেছি। 2টা খাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ওই বাইরে বসে আছে যে স্যারকে ধন্যবাদ জানানোর জন্য, কারণ এই ওষুধের কারণে আমি মানসিক এত অশান্তি ভোগ করতেছি এবং মানে মেন্টালি স্ট্রেস নিতে নিতে আমি হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ আমার ব্রেনটা এত উত্তেজিত হয়ে থাকে, তিলকে তাল বানাই ফেলি, ছোট সিম্পল সিম্পল সমস্যাগুলোকে বড় জটিল করে ফেলি, মানুষের সাথে মারামারি, আমার সম্মান ইজ্জত যা আছে শুধু এই রোগের কারণে চলে গেল। যাই হোক, তো এই জন্য আমি নিজের এক আত্মীয় তালতো আজকে স্যারের কাছে ড্রেসিং করে গেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, সে থাইরয়েড অপারেশন করছে। আমি একটা ফিডব্যাক ওই ওনার থেকে নিব, আমার আত্মীয় হয়। তো ওনাকে আমি সে বিদেশ থেকে এসে আমার এখানে অপারেশন করাইছি স্যারের মাধ্যমে। স্যার আলহামদুলিল্লাহ ওই পেশেন্ট খুব ভালো, কিন্তু ওখানে বিদেশে স্যার একটা কথা বলছে যে আপনার কণ্ঠস্বর চেঞ্জ হতে পারে, একটু শ্বাসকষ্ট হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে, ক্যালসিয়ামের সমস্যা হ্যাঁ, হতে পারে। কিন্তু বিষয়টা হলো যে স্যারও ওই কথা বলছে যে আগে এই সমস্যাগুলোর কথা বলে দিচ্ছে, না বললে পরে যদি হয় তখন অনেক সময় প্যারা দেয়। তা আলহামদুলিল্লাহ এগুলো কিছুই হয় নাই। স্যারের কাজ সম্পর্কে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করে আসতেছে। তো আমার বিশ্বাস স্যারের প্রতি আমি চিকিৎসা নিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই কান নাক নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন, আলহামদুলিল্লাহ ভালো একটা সুন্দর সুচিকিৎসা পাবেন। তো স্যারকে ধন্যবাদ আমাদের সাথে দর্শকের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।